আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়ে সে দেশের সংসদে বক্তৃতা দেওয়ার দুর্লভ সম্মান পেয়েছেন। Israel is their fatherland and India their motherland. কিন্তু তাতে মহাত্মা গান্ধীর দেশের সম্মান বাড়ছে কি? ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু একজন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী। গাজাতে ৩৮,০০০ শিশু সহ মোট ৭২,০০০ মানুষকে এবং ১৯০ জন কর্মরত সাংবাদিককে হত্যার সঙ্গে জুড়ে গেছে তার নাম। মোদি তার গলা জড়িয়ে ছবি তুলেছেন। ইসরায়েলের সংসদে দাঁড়িয়ে মোদি বলেছেন ভারত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করবে। ইসরায়েলের সংসদে দাঁড়িয়ে মোদি যে অন্য সুরে গাইবেন না, এটা প্রত্যাশাই ছিল, তেমনটাই হলো। এখন সবাই জানেন ইসরায়েল এখন তাদের অস্ত্র ব্যবসার একটা বড় খরিদ্দার পেয়ে গেছে। আর এই সফরের সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর তা নিয়েই মোদির বিদেশ নীতি এবং মধ্যপ্রাচ্যের কূটনীতি নিয়ে উঠে পড়েছে নানা রকম প্রশ্ন। আর সেই জন্যেই আমাদের প্রধানমন্ত্রীর সফর শুরু হওয়ার আগে এবং পরে দেশের মধ্যে বিরোধী দল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে। শুধু তাই নয়, বিদেশে আমেরিকার যৌথ সংসদেও ধেয়ে এসেছে বেশ কিছু প্রশ্ন। ভারতের সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা যা তথ্য প্রকাশ করেছেন তাতে মোদী সরকারের নানা নীতি এখন প্রশ্নের মুখে। মোদীর চাটুকর গদি মিডিয়া এই সব প্রশ্ন চেপে রাখার প্রাণপণ চেষ্টা করে চলেছে। কারণ এ তো শুধু প্রশ্ন নয়, মোদীর সারেন্ডারের একটি লিখিত দস্তাবেজ। मोदी जी ने भाषण दिया कि मैंने स्कूल में एक रोबोट बनाया था और उस रोबोट बनाने के लिए मुझे मेडल मिला, ये मोदी जी बोले। मोदी जी, यही बात डोनाल्ड ट्रंप, यही बात नेतन्याहू, यही बात एप्स्टीन आपके लिए कहते हैं कि उन्होंने एक रोबोट बनाया। वो रोबोट भारत का प्रधानमंत्री है, उसका नाम नरेंद्र मोदी है। ওদিকে মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প এর মধ্যেই এক কথায় ভারত তথা মোদীকে লক্ষ্য করে ফের কামান দেগে দিয়েছেন। কংগ্রেসের মুখপাত্রের হাতে এপস্টিন ফাইলের তথ্য এবং সেখানে ভারতের বিদেশ নীতি কূটনীতি নিয়ে মোদীর নানা সিদ্ধান্তের পর্দাফাশ করা হয়েছে। অন্যদিকে ট্রাম্প আর বিন্দুমাত্র কথা না ঘুরিয়ে বলেই দিয়েছেন আমেরিকার সুপ্রিম কোর্টের ট্যারিফ বাতিলের রায় নিয়ে উদ্বাহ নৃত্যের কিছু নেই, যার সঙ্গে যা ডিল তাকে সেটাই মেনে চলতে হবে। গতকালই রাহুল গান্ধী মধ্যপ্রদেশে চ্যালেঞ্জ করেছেন মোদীকে। রাহুল বলেছেন হিম্মত নেই মোদীর, আমেরিকার সুপ্রিম কোর্টের ওই রায়ের পরে তথাকথিত ডিলের ফ্রেমওয়ার্ক বাতিল বলে ঘোষণা করে দিতে পারবেন না আমাদের প্রধানমন্ত্রী মোদী। বরং ভারতের কৃষি এবং টেক্সটাইল সেক্টর মোদীর সারেন্ডারের নীতির কারণেই এখন ঘোরতর বিপদের মুখে এসে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রীর এই সফর ঠিক কিসের বার্তা দিচ্ছে তা নিয়ে ঘোর অবিশ্বাস এবং সন্দেহ ভারতের শেয়ার বাজারেও। দেশের প্রধানমন্ত্রীর বিরল সম্মান প্রাপ্তিতেও খুশির হাওয়া নেই কিন্তু শেয়ার বাজারের দৈনন্দিন আদান প্রদানেও। আজকের এই এপিসোডে নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ারের এক মাহেন্দ্রক্ষণ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক পরিস্থিতি কতটা ঘোলা জলের মুখে দাঁড় করিয়ে দিতে চলেছে মোদীর এই 11 বছরের কূটনীতি এবং বিদেশ নীতি, সে কথাও ব্যাখ্যা করব। এপিসোডটি ভালো লাগলে লাইক এবং হাইপ ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এপস্টিন ফাইল এবং অন্যদিকে ট্রাম্পের ইরান অবরোধের ঘটনা এবং আমেরিকার সুপ্রিম কোর্টের ট্যারিফ বাতিলের বিষয়টি নিয়ে গোটা বিশ্বে এখন উত্তেজনা তুঙ্গে। এমন এক জটিল সময় ইসরায়েল সফর করার আদৌ কি প্রয়োজন ছিল? প্রশ্ন উঠেছে দেশে এবং দেশের বাইরেও। অস্ত্র কেনাকাটা কি পরে করলে চলতো না? গাজায় চূড়ান্ত অমানবিকতার রক্ত লেগে রয়েছে নেতানিয়াহুর হাতে। মহাত্মা গান্ধীর দেশের প্রধানমন্ত্রীর এমন সময় ইসরায়েল যাত্রা তাই নৈতিকভাবেই উচিত কিনা সে আলোচনা তো আছেই। এর সঙ্গে রয়েছে ভারতের এতদিনের সম্পর্কের উপরেও প্রশ্ন। সত্যি কি
কোনো উপায় নেই ভারতের প্রধানমন্ত্রীর। গাজায় নেতানিয়াহুর রক্তমাখা হাতকেই তাই এখন জড়িয়ে ধরে ক্রোনোলজির একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন তিনি। কিসের ক্রোনোলজি? এক বিস্ফোরক সাংবাদিক সম্মেলনে তারই পর্দাফাশ করেছেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা। এপস্টিন ফাইলের বেশ কিছু ইমেল একেবারে ধরে ধরে বিশ্লেষণ করেছেন খেরা। ওইসব মেলের ক্রোনোলজি বলে দিচ্ছে ইসরায়েলের যুদ্ধবাজ নেতানিয়াহুর সঙ্গে মহাত্মা গান্ধীর দেশের প্রধানমন্ত্রীর কোলাকুলি কোনো নীতিতেই মেলে না। কিন্তু উপায় নেই মোদির। রাহুল গান্ধীর কথায় কম্প্রোমাইজড প্রাইম মিনিস্টারের আপাতত ইসরায়েল এবং ট্রাম্পের চক্রব্যূহ থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব। পবন খেরা ওই ইমেলের তথ্য দেখিয়ে দাবি করেছেন মোদির প্রথম ইসরায়েল সফর যেমন বিদেশি শক্তি ঠিক করে দিয়েছিল, এবারের সফরও একেবারে ঠিক তাই। মনে করে দেখুন, ফেব্রুয়ারির 25 তারিখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে যাবেন, এই ঘোষণাটা কে করেছিল? ভারতের পররাষ্ট্র মন্ত্রক নয়, ঘোষণা করেছিলেন স্বয়ং নেতানিয়াহু। এরকম বিচিত্র কাণ্ড আগে দেখেছেন? পররাষ্ট্র মন্ত্রক ওই ঘোষণা দুদিন পরে জানালো, হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে যাচ্ছেন। মোদী কি করবেন না করবেন তা নেতানিয়াহু আগে ভাগে ঘোষণা করে দিলেন কেন? এর আগে গত তিনবার নেতানিয়াহুই কিন্তু নিজেই ভারত সফর বাতিল করেছিলেন একেবারে একতরফাভাবে। ট্রাম্পের ঘোষণাগুলো মনে করে দেখুন। যুদ্ধ হচ্ছিল ভারত পাকিস্তানের, কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা এলো সুদূর আমেরিকা থেকে। আর এই কথাটা ট্রাম্প রোজই প্রায় নিয়ম করে বলেছেন, আজও বলেছেন। ট্রেড ডিলের ব্যাপারেও হোয়াইট হাউসই আগে ঘোষণা করেছিল ডিলের ফ্রেমওয়ার্ক। এখনো ওই ডিল নিয়ে যা কিছু প্রকাশ্যে আসে তা একতরফা বলে চলেন ট্রাম্প। ডিলের প্রাথমিক বিবৃতিতে তিনি লিখে দিয়েছেন মোদির ফোন কলের পরেই তার অনুরোধ মেনেই এই ডিল করা হচ্ছে। এসবের মানে কি? মোদির এজেন্ডা ঠিক করার অধিকার কি তাহলে এবার বাইরের শক্তির হাতে চলে গেছে? কংগ্রেস যেভাবে এপস্টিন ফাইলের তারিখ ধরে ধরে প্রমাণ হাজির করেছে, তাতে কিন্তু এই প্রশ্নটাই প্রধান হয়ে উঠেছে। সত্যি কি বাইরের শক্তি এখন চালাচ্ছে মোদী সরকারের নানা নীতি? রাহুল গান্ধী মোদীকে বলেছেন কম্প্রোমাইজড প্রাইম মিনিস্টার। কংগ্রেসের মুখপাত্র আরো এক ধাপ এগিয়ে এপস্টিন ফাইলের ইমেল দেখিয়ে বলেছেন মোদী কি তাহলে পাপেট, পুতুল, আমেরিকা এবং ইসরায়েলের হাতের পুতুল? मोदी जी ने भाषण दिया कि मैंने स्कूल में एक रोबोट बनाया था और उस रोबोट बनाने के लिए मुझे मेडल मिला, ये मोदी जी बोले। मोदी जी, यही बात डोनाल्ड ट्रंप, यही बात नेतन्याहू, यही बात एप्स्टीन आपके लिए कहते हैं कि उन्होंने एक रोबोट बनाया था। वो रोबोट भारत का प्रधानमंत्री है, उसका नाम नरेंद्र मोदी है। পবন খেরার সাংবাদিক সম্মেলনে তোলা প্রশ্নগুলোর জবাব কোথায়? এক একটি ইমেল তো নয়, সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি এক একটা হাইড্রোজেন বোম পাঠিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী কেন গেলেন ঠিক এই সময় ইসরায়েল সফরে? ঠিক এই মুহূর্তে ইরান আমেরিকা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, উত্তেজনা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। এই উত্তেজনার মধ্যে আরেকটা বড় খবর সামনে এসেছে। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও তার ইসরায়েল সফর অন্তত এক সপ্তাহ পিছিয়ে দিয়েছেন। মানে মোদি যাচ্ছেন কিন্তু রুবিও যাচ্ছেন না। ওদিকে মধ্যপ্রাচ্য নিয়ে মোদির অবস্থান এবং ব্যাখ্যা জানতে চাইছেন সেই সব দেশের সরকার। সেখানের মানুষও তা জানতে চান। কোটির উপর ভারতীয়দের বসবাস ওই সব দেশে। প্রবল উত্তেজনা সেখানে। ভারতের চিরকালীন মিত্র ইরানের একেবারে বিপরীত মেরুতে রয়েছে ইসরায়েলের নেতানিয়াহু। তার কাছে গিয়ে ওখানে সংসদে দাঁড়িয়ে মোদি বলছেন ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক আরো মজবুত করবেন। তাহলে ইরান সমেত মধ্যপ্রাচ্যের ইসরায়েল বিরোধী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক কোন যুক্তিতে আগের মতোই মসৃণ এবং স্বাভাবিক থাকবে? মোদি কি সাপের মুখে চুমু এবং ব্যাঙের মুখে চুমুর কূটনীতি চালাতে চাইছেন? সর্বত্রই তিনি যা করে এসেছেন গত 11 বছর ধরে। তার পরিণতি কি হয়েছে সেটা তো অপারেশন সিঁদুরের সময় একেবারে স্পষ্ট দেখা গেছে। ভারতের পাশে সে সময় দাঁড়ায়নি কোনো দেশই, এমনকি চিরকালীন বন্ধু রাশিয়াও নয়। শুধু তাই নয়,
ট্রাম্পের মতো নেতানিয়াহুকেও মোদি ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করেন, কোলাকুলি করেন। মোদির এই কোলাকুলির কূটনীতি কি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী ভারতীয়দের আশঙ্কার মধ্যে ফেলে দেবে? মধ্যপ্রাচ্যে নেতানিয়াহুর সঙ্গে মোদির সুসম্পর্কের বিনিময়ে যদি ইরান এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়, তার দায় কে নেবেন? নরেন্দ্র মোদী। ঠিক এই সময় নজিরবিহীনভাবে ইসরায়েল আন্তর্জাতিক আইনি চাপ এবং পর্যবেক্ষণের মুখে। কোনো উল্লেখযোগ্য শক্তিশালী দেশ ইসরায়েলের পাশে নেই। ট্রাম্প একাই এখন হুঙ্কার দিচ্ছেন। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়ে গেলে ইসরায়েল আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেই বিশেষজ্ঞদের মত। তার উপর নেতানিয়াহুর নিজের দেশেই তার বিরোধী পক্ষকে নিয়ে তিনি চূড়ান্ত নাজেহাল। আমাদের দেশে মোদির সঙ্গে বিরোধী পক্ষের যেমন সম্পর্ক, নেতানিয়াহুর দেশেও একেবারে খাপে খাপ সেরকম। এর উপর নেতানিয়াহু কোয়াডের মতো একটা গ্রুপ তৈরি করার কথা বলেছেন। সেখানে ভারত থাকবে খুব বড় ভূমিকায়। গ্রিস, সাইপ্রাস ইত্যাদি দেশের সঙ্গে ভারতও হবে ওই নতুন শক্তির সদস্য। কিন্তু সব নৌকায় কি একসঙ্গে চড়া যায়? নাকি দেশে এপস্টিন ফাইলের যে ক্রোনোলজি সামনে এনেছেন পবন খেরা, সেই ক্রোনোলজির চিত্রনাট্য মেনেই মোদিকে সব ঘাটেই ভিড়তে হবে এবার। কি বলেছেন খেরা? তিনি বলেছেন একেবারে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো ধাপে ধাপে হরদীপ পুরীর উত্থানের কাহিনী, সঙ্গে মোদির দীর্ঘদিনের বন্ধু শিল্পপতি অনিল আম্বানির কথা। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে খেরা মনে করিয়ে দিয়েছেন কয়েকদিন আগে সেই অবাক করে দেওয়ার মতো খবরটি। কি সেই খবর? অনিল আম্বানির অফিস এবং বাড়িতে হঠাৎ শুরু হয়েছিল ইডি এবং সিবিআইয়ের হানা, যেটা ছিল একেবারে অপ্রত্যাশিত। আর এই ছোট আম্বানির দৌত্যই কিন্তু এপস্টিন ফাইলে জলজল করছে। ভারতের মন্ত্রিসভার কথা চলে যাচ্ছে এপস্টিনের কাছে। মোদি কবে আমেরিকা যাবেন, ট্রাম্পের সঙ্গে দেখা করবেন, তা আগে ভাগেই সাজিয়ে নিচ্ছেন এপস্টিন। আর এই সব ইমেলের তারিখও আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে মোদির সফরের সঙ্গে। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রক বা রাষ্ট্রদূত নয়, মুখ্য ভূমিকায় রয়েছেন অনিল আম্বানি। আর এই ফাইল প্রকাশের খবর আসা মাত্র তার বাড়িতে সিবিআই ইডির রেড হয়েছে। সবটাই কি কাকতালীয়? মোদি ইসরায়েলের সংসদে বক্তৃতা দিলেন, প্রচুর হাততালি পড়ল। আমাদের দেশের গদি মিডিয়া তার থেকেও বেশি প্রচার এবং তালিবাজির ব্যবস্থা করবে আগামী কয়েক ঘন্টা ধরে। কিন্তু ট্রাম্প কি করবেন? তার উপরেই তো সবকিছুর ভবিষ্যৎ নির্ভর করছে। মোদি গেলেন নেতানিয়াহুর সঙ্গে একটা বড় অস্ত্র চুক্তি করতে, রাশিয়া এবং ইরান থেকে দূরত্ব রাখার ইঙ্গিত দিলেন। কিন্তু তাতে মন গড়ল কি ট্রাম্পের? আপাতত তিনি গৌতম আদানির সোলার এনার্জির প্যানেলের উপরে 126% শুল্ক চাপানোর কথা ঘোষণা করে দিয়েছেন। আর সেটা করেছেন মোদির ইসরায়েল সফরের দিনেই। কেনই 126% চাপ? শুনলেই মনে পড়ে যাবে কয়েকদিন আগে গলগটিয়া ইউনিভার্সিটির কীর্তির কথা। আসলে আদানি গ্রুপ ওই সোলার এনার্জি যা কিছু সব চীন থেকে নিয়ে এসে ভারতের ছাপ মেরে আমেরিকায় পাঠাচ্ছিল, ঠিক গলগটিয়া ইউনিভার্সিটির চীনা কুকুরের মতো। চীনা মাল ডাম্পিং করা হচ্ছে এই অভিযোগ এবং যুক্তিতে তাতে নিষেধাজ্ঞা চাপালেন ট্রাম্প। রাশিয়ার কেনা অস্ত্র থেকে ভারতের দূরে সরে যাওয়ার খবরের পরেও কি ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারলেন না মোদি? এপস্টিন ফাইলের খবর চেপে যাওয়ার জন্যই কি মোদি এখন নানান বাহানা করছেন? এরকম একটা অভিযোগ এনেছেন পবন খেরা। ইসরায়েল যাত্রাও আসলে সেই চিত্রনাট্যের একটি অংশ। নেতানিয়াহুর দেশের সঙ্গে গান্ধীর দেশের সম্পর্ক সত্যিই কি গভীর হতে পারে? ট্রাম্পের বোমারু বিমান ইরানে হামলা করলে কোন দিকে ঝুঁকবে শান্তিকামী ভারত? এত বিপুল ইসরায়েলি অস্ত্র কিনে ওই দেশের অর্থনীতিকে নতুন করে অক্সিজেন যোগানোর কাজ করে এলেন কি মোদি? ইসরায়েলের রাজকোষে নতুন রক্তের যোগানে উৎসাহিত হলেন নেতানিয়াহু। তিনি কি আবার নেমে পড়বেন গাজায় রক্ত স্নানে? এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।